কিছুক্ষণ ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে ভীতি মিশ্রিত ভগ্ন মস্তিষ্কে দরজার গা ঘেঁষে বসে পড়ে। হাঁটু ভেঙে তাদের মুখ গুজে কাঁদতে থাকে। এই সম্পূর্ণ অচেনা জায়গায় একা থাকার ভীতি গ্রাস করে তাকে। খট করে দরজা খুলে যাওয়ার আওয়াজে হাঁটুর ভাঁজ থেকে মাথা তুলে প্রত্যাশা। এই অচেনা জায়গায় চেনা মানুষটিকে দেখে হয়তো তপ্ত মরুভূমির ন্যায় শুষ্ক চিত্তে এক পশলা বৃষ্টি নামে। তবে সেটা শুধু চিত্তেই নামে, চঞ্চলতায় নয়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির তীক্ষ্ণ নজরে বিপরীতে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না, শুধু ভেজা আঁখিতে চেয়ে থাকে ফ্যালফ্যাল করে। তুমি আবার কাঁদছো? ভ্রুজোড়া গুছিয়ে গমগমে কণ্ঠে জিজ্ঞেস করে তূর্ণ। প্রত্যাশা ওর প্রশ্নের জবাব দেয় না, মাথা নিচু করে ফেলে। সাথে সাথেই চোখের কোটরে জমে থাকা টুপ করে দুফোঁটা জল পড়ে ফ্লোরে। তূর্ণ আবারও বলে ওঠে, আমার প্রশ্নের উত্তর না দিয়ে মাথা নিচু করে ফেলেছো কেন? আমার দিকে তাকাও। আর আবার কাঁদছো কেন? কি সমস্যা তোমার? বুঝলাম না, কথায় কথায় এত চোখের জল আমদানি করো কিভাবে? কিছুটা বিরক্ত কণ্ঠে বলে তূর্ণ। প্রত্যাশা এবারও কিছু না বলে একটু বিরক্তই হয় সে আর কিছু না বলে হাতে থাকা গ্রোসারির থলেটা নিয়ে এগিয়ে যায় রান্নাঘরের দিকে। ওটা কিচেন ক্যাবিনেটে রেখে হাতটা ধুয়ে নেয়। ও সকাল সকাল গিয়েছিল বাজার করতে। এই কদিন বাড়িতে ছিল না বিধায় বাজার একেবারেই শেষ। সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কাজও পড়ে গিয়েছিল, তাই একটু সময় নিয়েই বাড়ি ফিরেছেও। তার মধ্যে মেয়েটা ঘুম থেকে উঠে কাঁদতে লেগেছে। কি ছিচকাদুরে মেয়ে! তূর্ণ মাথায় থাকা ক্যাপটা খুলে ফেলে। সোফায় বসে জুতো জোড়া খুলতে খুলতে প্রত্যাশাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এখনো ওখানে বসে আছো যে? এখনো প্যান প্যান করার ইচ্ছা আছে নাকি? ইচ্ছে থাকলে দ্রুত মাথা থেকে ঝেড়ে ফেলো। আবার তোমার প্যান প্যানানি শোনার ইচ্ছে নেই? একটু থেমে, প্রত্যাশা 10 সেকেন্ডের মধ্যে এখানে এসে বসো, ফার্স্ট। শেষ বাক্যে আবেশ ছুড়ে তূর্ণ। প্রত্যাশা ওখানে বসেই তূর্ণের কর্মকাণ্ড দেখছিল। এবারে শাড়ির আঁচলে চোখের জলটুকুকে মুছে ছোট ছোট কদমে তূর্ণের সামনে গিয়ে দাঁড়ায়। তূর্ণ জুতা মোজা খোলায় ব্যস্ত। ও মিনমিন করে বলে ওঠে, আমি প্যান প্যান করছিলাম না। গায়ে চাপানো জ্যাকেটটা খুলে প্রত্যাশার দিকে তাকায় তূর্ণ। এখনো ওর গায়ে ডার্ক ব্লু রঙের টি শার্ট আর কালো ড্যানিম প্যান্ট। মাথায় ক্যাপ খুলে ফেলার কারণে চুলগুলো অনেকখানি এলোমেলো হয়ে গিয়েছে। আঙুলের সাহায্যে সেগুলো ঠিক করতে করতে জিজ্ঞেস করে, তাহলে কি করছিলে? কাঁদছিলাম। ও আচ্ছা, কাঁদছিলে? তা সেটা করছিলে কেন? ভয় লাগছিল। ভয় লাগছিল কেন? কেউ ছিল না। দিনের বেলায় বাড়িতে কেউ না থাকলে এখনো কি ভয় পাওয়ার বয়স তোমার? আমি তো ভয় পাই না। এই যে বললে ভয় লাগছিল। আপনার মাথায় বুদ্ধি নেই? কি বললে? জোরে বলো। প্রত্যাশার বিড়বিড় করে বলা কথাটা শুনতে পায় না তূর্ণ। তার জন্য অবশ্য মনে মনে শুকরিয়া আদায় করে প্রত্যাশা। না জানি শুনতে পেলে কি করত। এবার স্বাভাবিক গলার স্বরে বলে, বারে এরকম অচেনা একটা জায়গায় একা রেখে গেছেন, ভয় লাগবে না? তার উপর কালো আমাকে কার না কার কাছে রেখে উধাও হয়ে গিয়েছিলেন, আমি তো ভেবেছিলাম। থেমে যায় প্রত্যাশা। ওকে থামতে দেখে তূর্ণ নিজেই জিজ্ঞাসা করে, কি ভেবেছিলে? আপনি ঠিক আছেন তো? চোখের সামনেই তো আছি, দেখে নাও। আচ্ছা, কাল ওরা কারা ছিল? আর গুলি চালাচ্ছিল কেন? আমাদের কি মারতে চাইছিল? গলার স্বর পরিবর্তন হয় প্রত্যাশার। ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞেস করে প্রত্যাশা। তূর্ণ বলে, না, লুটতে চাইছিল। ওরা ডাকাত ছিল। ওই রাস্তায় মাঝে মাঝে ওরকম ডাকাতের উপদ্রব দেখা যায়। পুলিশ কিছু বলে না? ওরা তো সবসময় আসে না, হুটহাট এসে হাজির হয়। তবে পুলিশ ওদের ধরার চেষ্টা করছে। আচ্ছা, ওটা নিয়ে অত ভেবো না। আর শোনো, কাল তোমাকে যার কাছে রেখে গিয়েছিলাম ও রুমানা, বুঝলে? আমার ফ্রেন্ড। তাই ওর থেকে ভয় পাওয়ার কিছু নেই। ও আচ্ছা। দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ঘুম থেকে উঠেছো। যাও, হাত মুখ ধুয়ে এসো। যাচ্ছি। প্রত্যাশা হাত মুখ ধুতে গেলেই তূর্ণ মাথাটা এলিয়ে দেয় সোফায়। শূন্য দৃষ্টে দিয়ে ভাবতে থাকে বাজারে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাটির কথা। কেউ তার পিছু করছিল, প্রায় ধরেই ফেলেছিল লোকটাকে। তবে হাত ফসকে পালিয়ে গেছে। কেউ তো সাহায্য করেছে, তার মানে একজন নয়, একের অধিক ব্যক্তি তার পিছু লেগেছে। প্রত্যাশাকে এখানে রাখাটা কি ঠিক হবে? তূর্ণ বাজার থেকে রেডিমেড খাবার কিনে এনেছিল, সেগুলোই খেয়েছে ওরা। ওদের খাবারে ভাগ বসাতে আবার সকাল সকাল হাজির হয়েছে শাহরিয়ার। ছেলেটার নাকি সারা রাত পেট গুড়গুড় করছিল তূর্ণের বিয়ের কাহিনী না শোনায়। তাই আজ সকাল সকাল পেট গুড়গুড়ানি কমাতে চলে এসেছে তূর্ণের বাড়িতে।
ওর বিয়ের কাহিনী শুনতে। এসে থেকে তুনের পাত্তা না পেয়ে ওর পিছু পিছু ঘুরছে। তবে তুনও সে মজেছে ল্যাপটপের স্ক্রিনে। শেষ অবধি সে প্রত্যাশার পাশে গিয়ে বসেছে। প্রত্যাশার গালে হাত ঠেকিয়ে ড্রয়িং রুমের সিঙ্গেল সোফাটায় বসেছিল। যেমন গম্ভীর চিন্তায় মগ্ন ছিল সে, শাড়িয়ার খট করে ওর সামনের সোফাটায় বসে পড়ে। কি ভাবছেন ভাবি? প্রত্যাশা কিছুটা হকচকিয়ে আনমনে বলে ওঠে, বলছি কি এত ভাবছেন? আপনার বড়মশাই তো কাজে ব্যস্ত, আর আপনি এখানে ভাবনায় মগ্ন। আমি যে বেচারা এসেছি কেউ খেয়ালই দিচ্ছে না। কণ্ঠে মেয়ে কি দুঃখ ঢেলে শোধায় শাহরিয়ার। প্রত্যাশা বলে, কিছু ভাবছিলাম না, এমনি বসেছিলাম। আপনি ওনার বন্ধু তাই না? এতক্ষণে জানলেন কথাটা? কেউ তো বলে দেয়নি কথাটা, আমি অনুমান করলাম। এসে থেকেই দেখছি ওনার সাথে ঝগড়া করছেন। হ্যাঁ, আপনার বড়মশাই একেবারে যাচ্ছে তাই লোক একটা। বাড়িতে মেহমান আসলে পাত্তাই দেয় না। হ্যাঁ, আচ্ছা আপনি আমাকে আপনি করে কেন বলছেন ভাইয়া? আপনি তো আমার কত ছোট। এভাবে আপনি শুনতে ভালো লাগছে না। তাহলে বলছেন আপনি, বলবো না? প্রত্যাশা হ্যাঁ সূচক মাথা নাড়ে। ঠিক আছে, আর আপনি বলবো না? আচ্ছা ভাবি। আপনি আমাকে আমার নাম ধরেই ডাকুন না। না না, ভাবিটাই ঠিক আছে। ভাবিটা ঠিক নেই। ফার্দার শাহরিয়ার ওকে এসব সম্বোধনে ডাকবি না। ডাকার হলে ওর নাম ধরেই ডাকবি। মাইন্ড ইট। শাহরিয়ারের কথা ছিনিয়ে নিয়ে সতর্কবাণী ছাড়ে তুনো। ও ফ্রিজ থেকে এসে পানি বের করছে। শাহরিয়ার ওর কথার বিরোধিতা করে বলে, কেন কেন ভাবি ডাকবো না কেন? আমার ভাবি, আমি ভাবি ডাকবো, তাতে তোর কি? আমার বউকে কি বলে ডাকবি সেটা আমি ঠিক করে দেবো, বুঝলি? না, বুঝলাম না। আমার যা ইচ্ছা তাই ডাকবো, তুই ঠিক করার কি? হে, আমি তোর ভাই আর ও তোর বোন। যা, সম্পর্ক ঠিক করে দিলাম। তুনোর কথার কণ্ঠে চরম আশ্চর্য ভাব ফুটিয়ে তুলে শাহরিয়ার শোধায়, কি আশ্চর্য! ভাইয়ের বউ আবার বোন হয় কিভাবে? তাহলে তোদের মধ্যে তো স্বামী স্ত্রী নয়, ভাই বোনের সম্পর্ক হয়ে যাবে। শাহরিয়ারের কথায় ভীষণ বিরক্ত হলো তুনো। সে বিরক্ত কণ্ঠে শুধারো, এত আজাইরা বকিস কেন? তাছাড়া তুই খুব ভালো করে জানিস আমি কেন ওকে ভাবি রাখতে নিষেধ করেছি। তাও বোকার মতো প্রশ্ন করছিস কেন, গর্ধব? শাহরিয়ারের মাথা নিচু করে বিড়বিড় করে ওকে উদ্দেশ্য করে বোধহয় একটা গাড়ি ছোড়ে। প্রত্যাশা তা দেখে ঠোঁট টিপে হাসে। তুনো ফের ঘুরে যেতে যেতেই শাহরিয়ারকে উদ্দেশ্য করে বলে, এই যে ছাগলের 3 নম্বর বাচ্চা, রুমানাকে ফোন করে এখানে আসতে বলতো। এই এই তুই আমাকে কি বললি? তুই যা শুনেছিস তাই। বেশি না বকে রুমানাকে আসতে বল। আর আমার ঘরে আয় তো, ফাস্ট। তুনো ওর ঘরে ঢুকে যায়। শাহরিয়ার ওর পানে তাকিয়ে মুখ বিকৃত করে বিড়বিড় করে বলে ওঠে, ছাগল কোথাকার, কুত্তার 3 নম্বর বাচ্চা। আঙ্কেল আন্টি যে কোন ডাস্টবিনে করে পেয়েছিল কে জানে, যত সব। দুপুরে গোসলের সময় বেজায় সমস্যায় পড়ে যায় প্রত্যাশা। সমস্যায় পড়ে কারণ তার জামা কাপড় কিছুই নেই। সেই যে রাতে একটা কারা তাদের পিছু নিয়েছিল, আর তুনো তাকে গাড়ি থেকে নামিয়ে রোমানার সাথে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তার জামা কাপড় সব গাড়িতেই রয়ে গিয়েছিল। কে জানতো উনি জামা কাপড় শুদ্ধ গাড়ি মাঝ রাস্তাতেই ফেলে রেখে আসবেন। প্রত্যাশা ড্রয়িং রুমের সোফায় গালে হাত ঠেকিয়ে বসে আছে। তুনো এখন বাড়িতেও নেই যে ওর থেকে একটা কোনো সমাধান নেবে। সেই যে সকালবেলা শাহরিয়ার এসেছিল, তুনো ওর সাথেই সেজে গুজে বেরিয়ে গিয়েছিল। এখন সকাল গড়িয়ে দুপুর, তারপর দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। এখনো তার আসার নাম নেই। কি জানি কখন আসবে সে। প্রত্যাশা গভীর চিন্তায় ডুবে যায়। গায়ে একটা জামা ছাড়া আর কিছুই নেই। এই জামাটা ভিজালে পরে পরবে কি? এই জামাটা না ভিজিয়ে গোসল করে আবার পরবে কি? ছি, এক জামা আর কতক্ষণ পরে থাকবে? এমনিতেই সেই কাল দুপুরের কত আগে গোসল করেছিল, অথচ আজ বিকেল হতে চলল এখনো গোসল করতে পারেনি। আর কতক্ষণ গোসল না করে থাকবে? প্রত্যাশার দারুণ ইরিটেটিং হতে থাকে। প্রত্যাশা যখন ভাবনায় ব্যস্ত, সে সময় তুর্ণ আসে ঘরে। সে ভাবনায় এতটাই বুঝছিল যে খেয়ালই করে না তুর্ণ কখন এলো। সে প্রত্যাশার দিকে এক পল চেয়ে নিজের জুতো মোজা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। সুধায়, প্রত্যাশা 1 গ্লাস পানি দিতে পারবে? কিছুক্ষণ পেরোলেও প্রত্যাশার থেকে হ্যাঁ বা না কোনো জবাব না পেয়ে সে ভ্রু কুঁচকায়। প্রত্যাশার দিকে আবার ভালো মতো চায়। ও সন্নিকটে গিয়ে বুকে হাত গুজে দাঁড়ায়। এই যে মেয়ে, কোথায় হারিয়ে গেলে? প্রত্যাশার মুখের সামনে তুড়ি বাজিয়ে কথাটা বলে তুনো। প্রত্যাশা চোখের পাতা ঝাপটিয়ে তুনের দিকে চায়। কিছুটা উত্তেজিত গলায় বলে, এসে গেছেন আপনি? দেখতে পাচ্ছ না?
ডাইনিং এর উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ঠকঠক করে খেয়ে নিল তূর্ণ। প্রত্যাশা ওর সন্নিকটে দাঁড়িয়ে মিনমিনে কণ্ঠে বলে, শুনুন না, শুনছি, কি বলবে বলে ফেলো। আমি এখনো গোসল করিনি। তো আমি গোসলের পর কি পরবো? আমার তো আর জামা নেই, বাড়ি থেকে যা এনেছিলাম কাল রাতেই তো সব নষ্ট হয়ে গেছে। আর একটাও নেই? না, এখন কি করব? তূর্ণ একটুখানি ভাবে, মনে পড়ে কাল রাতের কথা। গোলাগুলিতে একসময় ওই ব্যাগটাই নিজের ঢাল হিসেবে ব্যবহার করেছিল সে। ব্যাগের মধ্যে আর কিছুই অক্ষত নেই। সে একটু ভেবে বলে, ঠিক আছে, আমার সাথে আমার ঘরে এসো। এই ফ্ল্যাটে দুইটা ঘর। একটা ঘরে প্রত্যাশা নিজেকে ঘুম থেকে ওঠার পর আবিষ্কার করেছিল, আর একটা ঘর বন্ধ পড়ে। প্রত্যাশা আজ সারাদিন ওই ঘরের সামনে ঘোরাঘুরি করেও বোঝেনি ওই ঘরের মধ্যে কি এমন আছে যার জন্য অত বড় একখানা তালা ঝুলানো। প্রত্যাশা গুটি গুটি পায়ে তূর্ণের সাথে এগিয়ে যায় ওর ঘরের দিকে। তূর্ণ ক্লোজেট খুলে নিজের একটা টি শার্ট আর 3/4 বের করে সেগুলো প্রত্যাশার হাতে ধরিয়ে দেয়। প্রত্যাশা সেগুলোর দিকে ফ্যাল করে চেয়ে থেকে শুধায়, এগুলো কি করব? পড়বে। পরবো? হ্যাঁ। এগুলো তো আপনার। আই নো, এগুলো আমার। আজকের জন্য তোমাকে এগুলোই পড়তে হবে, বুঝেছো? আমার সব থেকে ছোট সাইজের টি শার্ট আর 3/4 বের করে দিলাম। এবার যাও, গোসল সেরে দাও। আমি পরবো না। তূর্ণ শীতল চোখে তাকালো প্রত্যাশার পানে, ঠান্ডা কণ্ঠে শুধালো। কেন? প্রত্যাশা এলোমেলো দৃষ্টি ফেললো। এই লোক কিছুই বোঝে না নাকি? সে এইসব কখনো পড়েছে নাকি যে আজ পড়বে? আর পড়লেও তার লজ্জা লাগবে না নাকি? প্রত্যাশা নিচু গলায় বলে, আমার লজ্জা লাগছে। সেটা কেন? লজ্জা পেলেই তো লজ্জা লাগে। লজ্জাটা লাগছে কেন? আসলে এইসব কোনোদিন পড়িনি তো, আজ প্রথম। সব কাজ আগে থেকেই করতে হবে এর মানে কি? আমিও তো অনেক কিছুই আগে করিনি। এই যেমন ধরো, জীবনে বিয়ে আমি এই প্রথম করলাম একটা গাধি মেয়েটাকেই বিয়ে করলাম। তোমার মতো গাধা কেউ কিন্তু আমার জীবনে আর ছিল না। গাধা হিসেবে তোমারই প্রথম আগমন আমার জীবনে। আমি বিয়ের সময় বলেছিলাম নাকি আমার জীবনে আর কোনো গাধা নেই? প্রথম কোনো গাধাকে বিয়ে করতে আমার লজ্জা লাগছে। আপনি আমার গাধা বললেন? ধরা গলায় জিজ্ঞেস করে প্রত্যাশা। তূর্ণের কথায় তার খারাপ লেগেছে। খারাপ লাগবে নাই বা কেন? এভাবে কেউ তাকে কোনোদিনও গাধা বলেনি, কিন্তু এই লোক বারবার তাকে কেন গাধা বলে? এই মেয়ে, কাঁদছো নাকি? প্রত্যাশা মাথা নিচু করে মাথা নাড়ে। তূর্ণ ওর দিকে গভীর দৃষ্টিতে চেয়ে থেকে বলে, শোনো মেয়ে, আমার জীবনে আগে যেমন কোনো গাধা ছিল না, তেমন কোনো বউও কিন্তু ছিল না। তাই বউদের গাথা বললে যে বউরা কষ্ট পায়, এটাও কিন্তু আমি আগে জানতাম না। জানলে কখনো বউকে গাথা বলার মতো ভুল করতাম না। সরি বউ। প্রত্যাশা কেঁপে উঠল। তূর্ণের নরম স্বরে বলা বউ সম্বোধনটা কিশোরীর হৃদয়ে গিয়ে ধাক্কা লাগলো। সে চট করে মুখ তুলে চাইল। ওকে চাইতে দেখে তূর্ণ আলগোছে হাসল। প্রত্যাশার চোখের কোণে পানি চিকচিক করছে। তূর্ণ রকিং চেয়ারে বসেছিল, সে সেখান থেকেই উঠে এলো। প্রত্যাশা চোখের পানি আলতো করে মুছে দিয়ে বলল, এটা জানতাম না আমার বাচ্চা বউয়ের একটু বেশি লজ্জা। এসো, লজ্জা ভেঙে দিই। তূর্ণ প্রত্যাশার হাত নিজের করপুটে পুরে ওর হাত ধরেই সামনে চলতে থাকলো। প্রত্যাশার ঘোর কাটলো। সে এতক্ষণে কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিল। সে চট করে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছি আমরা? এসো, তোমায় গোসল করিয়ে দিই। ও, তোমার লজ্জা ভাঙবে। নয়, হ্যাঁ। তূর্ণের শ্রাবণীর জবাবে তবদা খেয়ে গেল প্রত্যাশা। সে দাঁড়িয়ে পড়ল। পরপর হাতে জোর প্রয়োগ করে ছাড়িয়ে নিল নিজের হাতটা। তূর্ণ পিছু ফিরে ওর দিকে চাইল। ভ্রু উঁচিয়ে শুধালো, কি হলো, চলো। না, আমি কোথাও যাব না। কেন, লজ্জা ভেঙেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ভেঙেছে। তাহলে যাও, চটপট গিয়ে এটা পরে গোসল করে এসো। আমি খাবার রেডি করছি। আচ্ছা। প্রত্যাশা আর কথা বাড়ালো না, দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। সাথে বুঝলো এই কথার জালে তাকে ফাঁসাতে ওস্তাদ। বেশি কথা বলে দেখা গেল আবার ফাঁসিয়ে দিল কথা জানে। আয়নায় নিজেকে দেখে নিজেই হেসে ফেলে প্রত্যাশা। টুনো টি শার্ট শর্টস দুটোই ওর বড় হয়ে গেছে। টি শার্টটি পড়েছে প্রায় হাঁটু অবধি, আর হাতা পড়েছে কোরইন নিচে। শর্টটা তো তার ফুল প্যান্ট হয়ে গেছে, সেটাকে অনেকটা প্রত্যাশার নিকট প্লাজোর মতো লাগছে। প্রত্যাশার ড্রেসিং টেবিলের আয়নায় সামনে ঘুরে ঘুরে নিজেকে দেখে। এগুলো পরার আগে যতটা লজ্জা লাগছিল এখন ততটা লাগছে না, বরং বেশ মজাই পাচ্ছে সে।
সে তরুণের ন্যায় তরুণের মতো ভাব নিয়ে দাঁড়ায়, নিজের কণ্ঠটাকে কিঞ্চিত মোটা করে তরুণের ন্যায় শোধায়, এই মেয়ে এত বোকা কেন তুমি? মাথায় বুদ্ধি শুদ্ধি কি কিছুই নেই তোমার? এই মেয়ে চুপ করো। এই মেয়ে এত বেশি বোঝো কেন তুমি? আমি যা বলছি তাই চুপচাপ করো। এই মেয়ে। এই মেয়ে, আমাকে কপি করা হচ্ছে বুঝি? প্রত্যাশা চমকে পিছনে তাকালো। তরুণ দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। প্রত্যাশা লজ্জা পেয়ে আবার সামনে ঘুরো। তরুণ এগিয়ে আসলো। প্রত্যাশা তখন মুখ নিচু করে দাঁড়ালো। তরুণ শীতল কণ্ঠে বলল, আমাকে কপি করা হচ্ছিল বুঝি? প্রত্যাশা দ্রুত না সূচক মাথা নাড়ল। দেখি এদিকে ঘুরো। প্রত্যাশা আবারও না সূচক মাথা নাড়ল। তরুণ নিজেই ওর বাহু ধরে নিচের দিকে ঘোরালো। দেখলো প্রত্যাশা চোখ খিচে বন্ধ করে রেখেছে। তরুণ ভ্রুজোড়া গুছিয়ে ফেলে, একটুখানি বোধ হয় মনে মনে হাসিয়ে। এভাবে চোখ বন্ধ করে রেখেছো কেন? চোখের মধ্যে কি লুকিয়ে রেখেছো? দেখি চোখ খোলো। কিচ্ছু লুকায়নি। দ্রুত চোখ খুলে কথাটা বলল প্রত্যাশা। তরুণ শব্দ করে হেসে উঠল। প্রত্যাশা বুঝলো না এই লোকের হাসির কারণ। সে শুধু ফ্যাল করে অসহায় চাহনিতে চেয়ে রইল। অসহায় চাহনিতে চেয়ে থাকতে থাকতে প্রত্যাশা হুট করে অনুভব করলো দৃষ্টির মুগ্ধতা। কিশোরীর হৃদয়ে সহসাই ধাক্কা লাগলো। লোকটাকে হাসলে এতটা সুন্দর লাগলো, অথচ গোমরা মুখ লোকটা হাসেই না, সবসময় পেঁচার মতো মুখ করে থাকে কেন কে জানে। প্রত্যাশা অন্তরের ধাক্কাটা খুব একটা অনুভব করতে পারলো না সে সময়। অনুভব করলো তরুণের হাসিখানা। আপনাকে হাসলে খুব সুন্দর লাগে। আনমনে এই কথাখানা বলে ফেলল প্রত্যাশা। তবে তরুণের কানে কথাখানা ঠিকই পৌঁছালো। মুহূর্তেই তার ভোর বদল। সে হাসি থামিয়ে মুখখানাকে বরাবরের ন্যায় করে ফেলল। তরুণ পূর্ণ দৃষ্টিতে প্রত্যাশার পানে চাইল। মেয়েটা এখনো মুগ্ধ চাহনিতে তার দিকে তাকিয়ে। কিশোরীর অন্তরের কম্পনখানা আর একটু বাড়াতে তরুণ বলল, আমার ড্রেসে তোমাকেও সুন্দর লাগছে। তরুণজ ওয়াইফ মেটেরিয়াল লাগছে প্রত্যাশা। চলো, লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে। প্রত্যাশা জড়বস্তির ন্যায় এগিয়ে চল তরুণের সহিত। তরুণ যখন তার প্রশংসা করছিল তখন তার অন্তরে কম্পনের সৃষ্টি হয়েছে, যা এখনো বিদ্যমান। এই কেমন অনুভূতি? এই অনুভূতি প্রত্যাশা চেনে না। এই অনুভূতির সহিত তার পূর্বে পরিচয় ঘটেনি। কি অদ্ভুত অনুভূতি! সব অন্তরের মাঝে মাঝে কি একটা অদ্ভুত অনুভূতি হয় অন্তরে মাঝে মাঝে এই লোকের সাথে থাকলে। কি অদ্ভুত! রুমানার আসার কথা ছিল কাল সকালেই, তবে সে আসতে পারেনি। তরুণ আর শাহরিয়ারকেও বেরিয়ে পড়তে হয়েছিল অফিসের উদ্দেশ্যে। তাদের অফিসের মেইন শাখা সেগুন বাগিচায়, সেখানেই যেতে হয়েছিল তাদের। বহুদিন পর যেহেতু ফিল্ডে ফিরেছে তরুণ, সেজন্য আজ একবার মেইন অফিসে যেতেই হয়েছিল। তাছাড়া তার তদন্ত কতদূর এগিয়েছে সেটাও জানানোর প্রয়োজন ছিল। তাই তো তিনজনকে আজ অফিসে ছুটতে হয়েছিল। রুমানা নিজেও একজন NSI এর অফিসার। দুপুরে অফিস থেকে ফিরে যে যার বাড়িতে চলে গিয়েছিল। তারপর অপরাহ্নে আবার একসাথে হয়েছে সবাই। তরুণ আর শাহরিয়ার মুখোমুখি বসে আছে দুজনের। মুখভঙ্গি যার পর নাই সিরিয়াস, যেমন এই মুহূর্তে গভীর চিন্তায় মগ্ন তারা। দুজনেই তরুণের অ্যাপার্টমেন্টে অবস্থান করছে। তারা দুজনেই ছাড়া কারো উপস্থিতি নেই এই মুহূর্তে। তাই গুরুত্বপূর্ণ আলোচনাগুলোই করে যাচ্ছে অবলীলায়। প্রত্যাশা আর রুমানা এই মুহূর্তে এখানে নেই, তারা অন্য ঘরে রয়েছে এবং গল্পে মশগুল। শহরে একের পর এক স্মাগলিং এর ঘটনা ঘটছে, যেমন তেমন নেশাদ্রব্য নয়, ক্রিস্টাল ম্যাথ বর্তমানে সবচেয়ে ভয়াবহ মাদকদ্রব্য। এমন এক ধরনের মাদকদ্রব্য পৌঁছে যাচ্ছে শহরের কোনায় কোনায়। আগেই রাজধানী ঢাকার মধ্যেই এর জন্ম হয়েছিল, তারপর আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। শুধু বার বা আবাসিক হোটেলে নয়, এই ড্রাগস পৌঁছে যাচ্ছে কিশোর ছেলেদের হাতে হাতে। ড্রাগসের ভয়াল থাবায় আস্থার আক্রান্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিশনের পাশাপাশি এবার মাঠে নেমেছে NSI স্পেশাল টিম, কারণ এগুলোর মূল হোতা বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মী, যারা ভালো মানুষই মুখোশের অন্তরালে অবলীলায়। তাই তো গোয়েন্দা সংস্থার এই স্পেশাল ব্রাঞ্চ কাজ করে চলেছে এর পেছনে। ফাইয়াজ, তরুণ আর শাহরিয়ার কবির কাজ করছে এদের টিম লিডার হিসেবে। এই কেসটা তরুণের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং সে অতি গুরুত্বের সহিত এর দায়িত্ব পালন করছে। বলা যায় এই কেসটা তরুণের জন্য একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। এই কেসের খুঁটিনাটি তথ্য সংগ্রহ করতে গিয়ে অতি চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য কিছু তথ্য আবিষ্কার করছে তরুণ। প্রথমত সাদাব আলম ওরফে তার বোন জামাই
সম্বন্ধীয় তথ্য। হি ইজ অলসো ড্রাগ স্মাগলার। তার হাত ধরে এই ড্রাগস পৌঁছে ময়মনসিংহের কোনায় কোনায়। এমনই একটা গ্রাম অতিথিপুর, যেখানে ড্রাগ স্মাগলিং বেড়েছিল অন্যান্য জায়গা থেকে বহুগুণে, কারণ সেখানকার স্থানীয় মেম্বার নিজেই একজন বড় মাপের ড্রাগ স্মাগলার। নুনের ব্যবসা থেকে কুটিপতি, এক কথায় যাকে বলে হুলস্থুল কাণ্ড। সেখানে এমন একজন বড় মাপের নেতাকর্মীর হাত পেয়ে তার স্মাগলিংয়ের ব্যবসা চলছিল রমরমিয়ে, গ্রামের সাধারণ মানুষের চক্ষু ফাঁকি দিয়ে। রাতের আধারে কি রমরমা ব্যবসায়ীরা চলছিল। গ্রামের মানুষ যদিও দু একজন দেখত, তবে সাহস পেত না কথা বলার। তবে যখনই নিয়ামুল হক এসব দেখেন, তিনি প্রতিবাদ করে ওঠেন এর বিরুদ্ধে, থানায় মামলা অবধি করেন। তবে খুব একটা লাভ করতে পারেন না এসব করে, বরং নিজের ক্ষতি ডেকে আনেন তিনি। ক্ষতিপূরণ করতে হয় স্ত্রী সহ নিজের জীবন দিয়ে। নিশ্চিত ধ্বংস জেনেও নিজেই পা বাড়িয়েছিলেন নাকি জড়িয়ে গিয়েছিলেন এসবের সাথে, এই একটা প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছিল তরুণ। দ্বিতীয় সম্ভাবনাটি খুবই কম, কারণ তাকে নিয়ে যে হুমকি ধামকি দেওয়া হয়েছিল সেটা মোটামুটি নিশ্চিত তরুণ। তাহলেও কেন এই মরণপথে ইচ্ছে করে জড়াতে যাবেন তিনি? তারই উত্তর খুঁজতে প্রায় পাগলের মতোই প্রমাণ খুঁজেছে তরুণ। 5-6 দিন আগেই ঢাকার নাম করে গিয়েছে নড়াইল, যেটা নিয়ামুল হকের পূর্ব নিবাস। তবে সেখানে গিয়ে আরো জল খোলা হয়, সন্দেহ জড়ালো হয়। রহস্যের জট তো খোলেই না, উল্টো আরো রহস্য বেড়াজালে জড়িয়ে পড়ে তরুণ। কি, কেন এবং কিভাবে, এই 3টে প্রশ্নের সমাধান যত হচ্ছে ততই যেন আবার নতুন করে এই প্রশ্নগুলোর উদ্ভব হচ্ছে একে একে। সব তথ্য প্রমাণগুলো একটা মিনি হোয়াইট বোর্ডে সাজিয়েছে তরুণ। শাহরিয়ারকে পাই টু পাই বোঝাচ্ছে সবকিছু। শাহরিয়ার বোঝে চিন্তিত ভঙ্গিতে শুধায়, আমরা কি নিয়ে কাজ করছিলাম আর কিসের জড়িয়ে পড়েছিস? তোর কি মনে হয় তোর না আসলে এই নিয়মমূল হাকের রহস্যটা কি? তরুণ ডান হাতে তর্জনী ও মধ্যম আঙ্গুলের মাঝে মার্কার পেনটা ঘোরাতে ঘোরাতে শুধায়, এটা পরিষ্কার উনি শুধুই পশু ডাক্তার ছিলেন না, এটা নিশ্চিত হয়েছি ওনাদের মার্ডার কেসের রিপোর্ট দেখার পর। কারণ এরকম গ্রাম্য এলাকায় একজন পশু ডাক্তারের কাছে লাইসেন্স বন্দুক থাকা প্রায় অসম্ভব। তার কাছে বন্দুক থাকতেই বা যাবে কেন? দ্বিতীয়ত, গুলি চলেছে প্রফেশনাল স্টাইলে, একেবারে ফুঁস ভেদ করে গেছে, এক গুলিতেই কাম সাবার। তৃতীয়ত, বন্দুকে সাইলেন্সার লাগানো, কেউ কিছু বুঝে ওঠার আগেই পরপর 3 জনকে মেরে ফেলেছেন তিনি। কিন্তু একজন পশু ডাক্তারের পক্ষে এইসব করা সম্ভব নয়। তোর কি মনে হয় উনি কি প্রফেশনাল গান শুটার টাইপের কিছু ছিল? শুধুই প্রফেশনাল গান শুটার নয়, মনে হয় আরো কিছু ছিল। কারণ এটা দেখ। তরুণ একটা ছোট্ট পাসপোর্ট সাইজের ছবি এগিয়ে দেয় শাহরিয়ারের পানে। ভালো করে ছবিটা দেখতে শাহরিয়ারের চোখে মুখে ফুটে চরম বিস্ময় ভাব। সে বিস্মিত চোখে তাকায় তরুণের পানে, শুধায়, ওএমজি, হাউ ইটস পসিবল? নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড। তাই বলে আয়াজ আয়ানের সাথে তোর শ্বশুরের যুগল ছবি? ইয়াপ, তার মানে তারা একে অপরের সাথে পরিচিত। এখন কিভাবে পরিচিত এটাই দেখার পালা শুধু। স্যার কোথায় আছেন স্যার? আমাদের পিছনে লোক লেগেছে, ওরা ক্রমাগত গুলি চালাচ্ছে স্যার। আই ক্যান ট্যাকল দ্যাম, দে আর ভেরি ডেঞ্জারাস অ্যান্ড উই আর টোটালি ইন ডেঞ্জার। রোমানা ফোন করেছে। ফোন ধরতেই তরুণের ভ্রুজোড়া আস্তে আস্তে জড়ো হয়ে আসে, চোখে মুখে ফুটে উদ্বিগ্ন ভাব। এরপর যখন রোমানা উক্ত কথাটি বলল, তখনই সে নিজ স্থান ছেড়ে উঠে দাঁড়ালো অস্থির ভঙ্গিতে, তার চোখে মুখে চরম বিস্ময় ভাব। এসব কি বলছে রোমানা? রোমানা বিপদে পড়েছে। তার বিপদ মানে প্রত্যাশারও বিপদ। প্রত্যাশা যে তার সাথেই রয়েছে। প্রত্যাশাকে নিয়ে আজ সে বেরিয়েছিল শপিংয়ে, তবে শপিং মলে গিয়ে বিপত্তি বাধে। তাকে এখানে অর্থাৎ পোড়াবাড়িতে আসার জন্য বলা হয়, এবং সে এখন পোড়াবাড়িতেই অবস্থান করছে। পোড়াবাড়িতে যে লোকটা বাধা ছিল সে হুট করে মারা গিয়েছে। তার মরার কারণ এখনো অজ্ঞাত, সেজন্যই তো তাৎক্ষণিক তাকে আর শাহরিয়ারকে এখানে আসতে হয়েছিল। রোমানার সাথে থাকায় সুবিধাই হয়েছিল বটে। সে রোমানা বলেছিল যাতে অল্প স্বল্প শপিং করে সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে আসে। প্রত্যাশাকে রোমানার কাছে দিয়ে সে একটু নিশ্চিন্তই ছিল বটে, কারণ রোমানা নিজেও একজন NSI এর অফিসার। কোনো বিপদ হলে সেটাকে ট্যাকেল করার ক্ষমতাও রয়েছে। অন্যদিকে আগের দিন রাতে হামলার সময় কেউ প্রত্যাশার মুখ দেখেনি, তাই প্রত্যাশার উপর হামলার কোনো সম্ভাবনা ছিল না। তবে তরুণের চিন্তা এই মুহূর্তে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। সে বুঝতে পারে যে সে খুব বড়সড় একখানা ভুল করে ফেলেছে, যে ভুলের মাসুল এখন তাকে দিতে হবে।
সে রুমানাকে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়। তোমরা এখন কোথায় আছো রুমানা? দ্রুত লোকেশন সেন্ড করো, আর যেখানে আছো সেখানেই থাকো। ওকে সামলাও। আই উইল ট্রাই টু কাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। তুনু উদ্ভ্রান্তের ন্যায় ছুটে বের হয়ে যায় ঘর হতে। শাহরিয়ার বুঝলো বিপদ নিশ্চয়ই ঘটেছে, নয়তো তুনু কখনোই এতটা ডেসপারেট হতো না। রোমানা ফোন করেছিল, তার মানে হিসাব মিলে যেতেই শাহরিয়ার নিজেও ছোটে উদ্ভ্রান্তে নেয়। তরুণ প্লিজ আস্তে ড্রাইভ কর, এভাবে ড্রাইভ করলে বিপদ আমাদেরই হবে, ওদের বাঁচাবো কীভাবে? তুই চুপ কর, আমি ছাড়বো না ওদের। প্রত্যাশার দিকে যার নজর গিয়েছে ও চোখ আমি তুলে ফেলবো। দুনিয়ার আলো শেষবারের মতো দেখার সুযোগও পাবে না হারামির বাচ্চারা। আপন মনে তীব্র ক্রোধে কথাগুলো বলতে থাকে তুরো, সাথে অ্যাক্সিলেটর চেপে গাড়ির গতি আরও একটু বাড়ায়। শাহরিয়ার আটকে ওঠে। এই ছেলে যে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, একটা দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগবে না। অথচ সেই তখন থেকে শাহরিয়ার তাকে আস্তে আস্তে চালাতে বলছে। তুনো ওর কথা কানে তুলছে তো নাই, উল্টে ওকে ধমকে ধামকে চুপ করতে বলছে। সে শুধু এখন উপরওয়ালাকেই ডাকতে থাকে। আল্লাহের অশেষ রহমতে তারা সহি সালামত তাদের গন্তব্যে পৌঁছে যায়। ঢাকা শহরের অলিগলি আর বস্তির অভাব নেই। রুমানার দেওয়া লোকেশন অনুযায়ী তারা কলাবাগানের আশেপাশে কোনো গলিতেই রয়েছে। তুর্ণ এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে উদ্ভ্রান্তের ন্যায় গাড়ি হতে বের হয়ে চাবিটা শাহরিয়ারের হাতে ছুড়ে দেয়। শাহরিয়ার সেটাকে ক্যাচ করে নিয়ে বলে, একটু আস্তে চল ভাই। সময় নেই, ফলো মি। তুর্ণ ফোনের লোকেশন দেখে এড়িয়ে যায়, তবে দুর্ভাগ্যবশত লোকেশন অফ হয়ে যায়। তুর্ণ শাহরিয়ার বিপাকে পড়ে, বুঝতে পারে রোমানার ফোন বন্ধ হয়ে গেছে। তারা দাঁড়িয়ে পড়ে। শাহরিয়ার চিন্তিত স্বরে শুধায়, এবার কি করবি ভাই? রুমানা ফোন তো বন্ধ হয়ে গেল। তুর্ণ শাহরিয়ারের কথার উত্তর দেয় না, শুধু এদিক ওদিক তাকায়, যেমন অনুমান করার চেষ্টা করে এখানে ঠিক কতগুলো গলি হয়ে রয়েছে। শাহরিয়ার, এভাবে ওদের গলিতে গলিতে খোঁজা পসিবল নয়। গেস কর ওরা কোথায় থাকতে পারে। এভাবে কিভাবে গেস করব? রুমানার কাছে আর কোনো লোকেশন ট্র্যাকার রয়েছে? আমি তো জানি না। কি প্রেম করো তোমরা, কিছুই জানো না। চরম বিরক্ত কণ্ঠে শুধালো তুর্ণ। শাহরিয়ার মুখ কাঁচুমাচু করে বলল, আমরা তো প্রেম করি না। চুপ থাক তুই। কথাটা বলেই অল্পক্ষণ নীরব থাকলো শাহরিয়ারও। সহসাই শাহরিয়ার উত্তেজিত কণ্ঠে বলে, ভাই ওদের তুলে নেনি তো? ও শিট। এখন ভাবার সময় নেই শাহরিয়ার, চল প্রতিটা গলিতেই খুঁজবি, একটা অলিগলি কিছুই বাদ দেওয়া না যায়। মনে রাখিস আমার বউকে অক্ষত অবস্থায় আমার চাই। বাব্বাহ, বউয়ের প্রতি এত ডেসপারেশন, আমি সত্যিই অবাক হয়েছি শালাবাবু। তোমার বউয়ের প্রতি এত ডেসপারেশন আমি কখনোই কল্পনা করিনি। ইটস টোটালি আউট অফ মাই এক্সপেকটেশন। তুরু অবাক হলো, কয়েক মুহূর্তের জন্য থমকালো, বিস্মিত কণ্ঠে শুধালো, আপনি? ইয়াপ, আমি সাদাব আলম, তোমার একমাত্র বোনের একমাত্র জামাই। তুরের যে সময় পাগলের মতো অলিগলিতে প্রত্যাশা আর রোমানাকে খুঁজতে লাগলো। ব্যস্ত ছিল তখনই আকস্মিক এই সাদাবের ফোনের কারণ বুঝতে পারল না সে। তবে এহেন মুহূর্তে কল করায় বিরক্ত হলো বটে। আপনার হেয়ালি ছাড়ুন, কি বলবেন বলুন। বলেছিলাম যে তোমার ওই বাচ্চা বউয়ের প্রতি এত ডেম্পারেট তুমি, এতটাই যখন বউ দরদি হয়েছো তখন বউকে কোলে নিয়েই বসে থাকো উচিত ছিল। তবে আফসোস, তুমি গাধার মতো আগের দিন অত বড় একটা হামলার পরেও বউকে একা ছেড়েছো। আই ডোন্ট একসেপ্ট হট ফ্রম ইউ। আমি কিন্তু তোমার বুদ্ধির তারিফ করতে পারলাম না শালাবাবু। তুরু ক্ষণকালের জন্য থমকালো, যা বোঝার ইতিমধ্যেই বুঝে ফেলেছে সে। সাদাবের কথা শেষ হতে না হতে সে প্রায় চেঁচিয়ে উঠল, সারা তুই করেছিস এসব? তুই চোখ তুলে তাকিয়েছিস আমার প্রত্যাশার দিকে? সাদাব হাসল, ঘর কাঁপিয়ে হাসল, হাসতে হাসতে শুধালো, এটা তুমি এতক্ষণে বুঝলে শালাবাবু, কিন্তু তুমি যে বড্ড দেরি করে ফেলেছো। প্রত্যাশা কোথায়? আছে, তোমার বউ ঠিকই আছে। প্রত্যাশার গায়ে যদি নখের আঁচড় অব্দি লাগে, আই সোয়ার আমি তোকে শেষ করে দেব। সাদাব শুনল, তবে তার মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। সে বেশ আরাম করেই চেয়ারে বসল, বলল, ডোন্ট আরি, বললাম তো সে ঠিক আছে, তবে বউয়ের প্রতি এতটা ডেম্পারেশন কিন্তু ঠিক নয়। কে বলতে পারে এই ডেম্পারেন্সেই তোমার কপাল হয়ে দাঁড়ালো। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আপনি থেকে তুইতে নেমে গেল, নট ব্যাড,
যাই হোক, আমি কিন্তু মাইন্ড করিনি। বয়স অল্প, রক্ত গরম, তার উপর বউ পাগল, একটু আকটু ভাষা অনুভূতি ঘটতেই পারে, ওসব আমি ধরলাম না। তবে কিন্তু হিসাব না আমি কিছুতেই মেলাতে পারছি না। একটু থেমে, সে বিয়েতে তুমি রাজি হচ্ছিলে না, হুট করেই সেই বিয়েতে রাজি হলে তার উপর সেই বউয়ের প্রতি এতটা দুর্বল হলে, বিষয়টা ভাবাচ্ছে আমাকে। দ্বিতীয়ত, তোমাকে সবাই যা ভাবে তুমি তা নও, তুমি তাই যা আমরা তোমাকে ভাবি না। তুমি যে একজন গোয়েন্দা সেটা তো আমার কল্পনাতেও ছিল। বিশ্বাস করো শালাবাবু, তখন তোমার গোয়েন্দা হবার নিউজটা পেয়েছিলাম আমি লিটারলি বাকরুদ্ধ হয়েছিলাম। তবে বুঝলাম তুমি আমাদের ভাবনার থেকে একটু বেশি শেয়ানা। তুমি যে গোয়েন্দা সেটা এত সুন্দর করে কি সুন্দর আমাদের সবার থেকে লুকিয়ে রাখলে। কিন্তু সেটা কেন এই লুকোচুরি? হোয়াই? এই প্রশ্নটা আমার ভীষণ ভাবাচ্ছে। থামলো সাদাব। সাদাব যে তরুণের গোয়েন্দা পেশার ব্যাপারে জানতে পেরেছে, এটা নিয়ে তরুণের কিঞ্চিত মাথা ব্যথা নেই, কারণ আর কদিন পর এটা তার জানারই ছিল। তাছাড়া শত্রুর সাথে মুখোমুখি লড়াই করতে ভালো লাগে তার, তবে তাদের অভ্যন্তরীণ কিছু নীতির কারণে এটা সম্ভব নয়। কিন্তু এখন যখন জেনে গেছে, তাতে তার কিছু করার নেই। এটা নিয়ে আর মাথা ব্যথাও নেই তার মাথা ব্যথা প্রথমত প্রত্যাশাকে নিয়ে, দ্বিতীয়ত এক অজানা চিন্তার উদ্রেক হয়েছে তার মধ্যে। তার চিন্তা কতটুকু সত্য সেটা যাচাই করার জন্যই জিজ্ঞেস করলো।